এক হাতে প্রেগনেন্সির পজিটিভ রিপোর্ট আর অন্য হাতে ডিভোর্স পেপার নিয়ে বসে আছে দীপ্তি। কিছুক্ষণ আগেই দুটোই পেয়েছে। রিপোর্টটা হাতে নিয়ে বাড়ি ফেরার সময় খুব হাসি খুশি ছিল দীপ্তি। ভেবেছিল এবার হয়তো সবটা আগের মতো হয়ে যাবে, কিন্তু বাড়ি ফিরতে রিশাদ দীপ্তির সামনে ডিভোর্স পেপার এগিয়ে দেয়, তাও আবার রিশাদের সিগনেচার করা। শুধু পেপারটা দিলে না হয় প্রেগনেন্সির রিপোর্ট দিয়ে রিশাদের সিদ্ধান্ত বদলাতে পারত দীপ্তি, কিন্তু রিশাদ তো কয়েক কদম এগিয়ে গেছে। রিশাদকে বাবা হওয়ার সুসংবাদ দেওয়ার ইচ্ছাটা হারিয়ে গেছে দীপ্তির। সারা রাত বসেই কাটিয়েছে। রিশাদ পেপার দিয়ে চলে গিয়েছিল আর বলেছিল, ডিভোর্স পেপারে আমি সাইন করে দিয়েছি, তুমিও করে দিও, আর এসে যেন তোমাকে এই বাড়িতে না দেখতে পাই। সারা রাত বাড়ি ফেরেনি রিশাদ। ফজরের আজান শোনা মাত্রই দীপ্তি নামাজ পড়ে নেয়। মোনাজাতে শুধু রিশাদের ভালো থাকা চেয়েছে, সব সময়ের মতো। নামাজ পড়ে ফোন দেয় ওর অফিসের কলিগ রিতাকে। বয়সে ওর চেয়ে 4 বছরের বড়, বিধবা, 3 বছরের একটা মেয়ে আছে। স্বামী মারা যাবার পর শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ রাখেনি, আর তারাও রাখেনি। অফিসের পাশেই নিজস্ব একটা ফ্ল্যাটে থাকে। দীপ্তিকে সে বড়ই স্নেহ করে। এত সকালে দীপ্তির ফোন পেয়ে কিছুটা ঘাবড়ে যায় রিতা। কিছু হলো না তো তার? রিতা আপু, দীপ্তি, তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আপু তোমার বাসায় আমাকে কিছুদিন থাকতে দেবে? খুব তাড়াতাড়ি নতুন বাসা খুঁজেই আমি চলে যাব। এসব কি বলছিস তুই? কি হয়েছে? ঋষাদ ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। কথা শুনে কিছুক্ষণ চুপ থাকে রিতা, পরে বলে, আমি গাড়ি নিয়ে আসছি, তুই রেডি থাক। খবরদার, আমি না আসা পর্যন্ত যাই হোক না কেন বাড়ি থেকে বের হবি না। হুম। আরেকটা কথা, কিছুতেই ডিভোর্স পেপারে সিগনেচার করবি না। সরি আপু, সরি। দীপ্তি ফোন কেটে দেয়। ফোন রেখে কাগজ কলম নিয়ে বসে দীপ্তি। একটা চিঠি লেখে রিশাদকে। চিঠি বললেই ভুল হবে, তার চেয়ে চিরকুট বলা ভালো। ঋষাদ, ভালো থেকো তুমি। আমি আমার প্রয়োজনীয় সব জিনিস নিয়ে গেলাম, কিন্তু ভালোবাসার তোমাকে রেখে গেলাম। সাথে রেখে গেলাম 6 বছরের ভালোবাসা। তুমি আমাকে এমন একটা খাদের সামনে এনে দাঁড় করিয়েছো যেখানে লাফ দেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই। আমি প্রেগনেন্ট ঋষাদ, রিপোর্টটা পাশে রেখে গেলাম। তুমি যা করেছো তারপর আমি আশা করব তুমি কখনো আমার সন্তানের দাবি নিয়ে আমার সামনে দাঁড়াবে না। তোমার বিরক্তির, দীপ্তি। চিরকুটটা লিখে কান্নায় ভেঙে পড়ে দীপ্তি। এক হাত দিয়ে চোখের পানি মুছে অন্য হাত দিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। কলমে এক খোঁচায় শেষ হয়ে গেল দুটো মানুষের 6 বছরের ভালোবাসার সম্পর্ক আর 2 বছরের বিবাহিত জীবন। বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল রিশাদ আর দীপ্তি। এতে দুজনকেই পরিবার থেকে বিতাড়িত করা হয়। 4 বছরের প্রেম ছিল দুজনের। নিজেদের ভালোবাসার কথা পরিবারকে জানানোর পর পরিবার থেকে মেনে না নেওয়াতে দুজন বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। দীপ্তি আর রিশাদ দুজনেই স্বাবলম্বী ছিল, তাই নতুন সংসার গড়তে খুব একটা বেগ পেতে হয়নি। বেশ চলছিল তাদের টোনাটুনির সংসার। ভালোবাসার কোনো কমতি ছিল না সেখানে। কিন্তু বাবা মাকে কষ্ট দিয়ে জীবনে সুখী হওয়া যায় না। তাদের মনের কষ্ট নিয়ে ফেলা একটা দীর্ঘশ্বাসও সন্তানের জন্য অভিশাপ স্বরূপ। তেমনি অভিশাপ হয়ে দীপ্তি আর রিশাদের জীবনে এলো রিয়া, রিশাদের অফিস কলিগ। রিয়া নিজের রূপে রিশাদের চোখে রঙিন চশমা পরিয়ে দেয়, যেটাতে দীপ্তিকে বড়ই বেরঙিন লাগে। শুরু হয় দুজনের মধ্যে মনোমালিন্য। দীপ্তির প্রতি কমতে থাকে রিশাদের খেয়াল, ভালোবাসা। প্রায় রাতে রিশাদ দেরি করে আসতো। ভালোবাসায় অন্ধ দীপ্তির চোখ আর মন ভাবতো কাজের ব্যস্ততার জন্য এমন হচ্ছে। ওর মনে ভুলেও কখনো এটা আসেনি যে রিশাদ কখনো ওর থেকে দূরে যেতে পারে। রিশাদের ওর মনে দীপ্তের জায়গা অন্য কাউকে দিতে পারে। কিন্তু সেদিন থেকে ভাবতে শুরু করেছিল যেদিন রিশাদের শার্টে লিপস্টিকের দাগ আর ওর শরীরে মেয়েদের পারফিউমের ঘ্রাণ পেয়েছিল, আর রিশাদ সেটা এড়িয়ে গিয়েছিল। এর প্রায় লিপস্টিকের দাগ আর মেয়েদের পারফিউমের ঘ্রাণ পেত। বেশ কয়েকবার এ নিয়ে কথা নেয় দুজনের, কিন্তু রিশাদ দীপ্তিকে সন্তুষ্ট করার মতো কোনো উত্তর দিতে পারতো না। কোনো রকমে সবটা এড়িয়ে যেত। কয়দিনই বা রিশাদ সবটা এড়াতো। একদিন না একদিন সামনে আসতোই। রিশাদের বর্তমানে একদিন রিয়া আসে ওদের বাড়িতে। কে আপনি? আমি রিয়া, এই বাড়ির পরবর্তী করতে। মানে? মানে আমি আর রিশাদ একে অপরকে ভালোবাসি, আর খুব শীঘ্রই আমরা বিয়ে করব। কি সব বাজে কথা বলছেন আপনি? আমি ঋষাদের ওয়াইফ, আর ঋষাদ আমাকে ভালোবাসে। ভালোবাস হ্যাঁ,
ও তোমাকে ভালোবাসতো, আর সেটা ওর পাস্ট। এখন আমি ওর প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। আপনারা কিছু বলার আছে? না থাকলে আসতে পারেন, দরজা খোলা আছে। যাব, তার আগে আমার গায়ের এই পারফিউমের ঘ্রাণটা নাকে নাও তো, চেনা চেনা লাগে কিনা। কিন্তু তখন দুপা পিছিয়ে যায়। এটা তো সেই ঘ্রাণ যেটা দীপ্তি প্রায় রিশাদের শরীরে পায়। শোনো দীপ্তি, তুমি একটা কথা বলি, আমার আর রিশাদের মাঝখান থেকে সরে যাও। যত টাকা চাও পাবে। আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান এক্ষুনি। ওকে ওকে বাই। সেদিন রিশাদ বাড়ি ফিরলে দীপ্তির সমস্ত ঘটনা ওকে জানায়। রিয়া এখানে এসেছিল শুনে রিশাদ অস্থির হয়ে যায়, ঘামতে শুরু করে। রিশাদ, তুমি বাচ্চার পেছনে পড়ে আছো কেন? সেদিনও রিশাদ সবটা এড়িয়ে যায়, কিন্তু সত্যি আর কতদিন লুকানো যায়? একদিন না একদিন তো সামনে আসবেই। আর তাই হলো, রিশাদ একদিন রিয়াকে বাড়িতে নিয়ে আসে আর দীপ্তিকে বলে, আমি তোমাকে ডিভোর্স করে রিয়াকে বিয়ে করব। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাদের মাঝে থেকে সরে দাঁড়াও। সেদিন দীপ্তি কিছু বলতে পারেনি। বাড়িতে থাকে দুজনের মধ্যে দূরত্ব। দীপ্তি চেষ্টা করেছিল সবটা বদলাতে, কিন্তু ব্যর্থ হয়, যার ফলস্বরূপ আজই বিচ্ছেদ। বাইরে গাড়ির আওয়াজ পায় দীপ্তি। রীতা আপু এসেছে। রীতা এর আগেও এ বাড়িতে এসেছে, তাই দীপ্তির রুম চিনতে অসুবিধা হয়নি। দরজায় এসে থমকে দাঁড়ায় রীতা। দীপ্তির বিছানায় হেলান মেঝেতে বসে আছে, মুখ ফুলে আছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, দৃষ্টি সিলিংয়ে ঝুলে থাকা পাখার দিকে, আর এক হাতে একটা শাড়ি। এসব দেখে বুক কেঁপে ওঠে রীতার। বুঝতে পারে কি হতে যাচ্ছিল এখানে। দরজার কাছে দুটো ব্যাগ দেখে ড্রাইভারকে ডাকে। রীতা এসে দীপ্তিকে পাশে বসায়। দীপ্তি, আমাদের যেতে হবে, চল। রীতার দিকে কিছুক্ষণ তাকিয়ে হাসে দীপ্তি। এর মানসিক আর শারীরিক অবস্থা বুঝতে পেরে রীতা ওকে ধরে নিয়ে যায়। পুরো রাস্তা একটা কথাও বলেনি দীপ্তি। রীতার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েও। রীতা অফিস থেকে নিজের আর দীপ্তির ছুটি নিয়ে নেয়। রীতা কৌশলে দীপ্তিকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। ব্যাগ খুঁজে মোবাইল বের করে সেটা মিউট করে রাখে। বাড়ির দরজায় দাঁড়িয়ে রিশাদের মনে হচ্ছিল দীপ্তি বাড়ির ভেতরে আছে, কিন্তু ভেতরে এসে চারদিকে চোখ বুলিয়ে দেখে, কিন্তু দীপ্তি নেই। নিজেকে ফ্রেশ করার জন্য বেডরুমে যায়, কভার থেকে কাপড় নিয়ে বাথরুমে যায়। বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুল নাড়তে নাড়তে গুনগুনিয়ে গান গেতে থাকে। তখন নজর পড়ে বিছানার উপর 3টি কাগজ পাশাপাশি রাখা। কাগজ 3টে হাতে নিয়ে বলে, একটা ডিভোর্স পেপার নিশ্চয়ই সাইন করেছে। এটা দেখে মনে হচ্ছে চিঠি, নিশ্চয়ই ওর ওই তুচ্ছ কথাগুলো। কিন্তু এই এনভেলপে কি আছে? খুলে দেখি ম্যাডাম কি রেখেছে এতে। অ্যানভেলপ খুলে দীপ্তের প্রেগনেন্সির রিপোর্ট পড়ে রিশাদ। চোখ কোটর থেকে বের হওয়ার জোগাড়, মাথা এলোমেলো হয়ে গেছে ওর। পরে চিঠিটা পড়ে, মাথায় হাত দিয়ে বসে পড়ে। কি করবে কি না করবে তাই ভাবতে থাকে। দীপ্তি স্পষ্টভাবে লিখে গেছে, সন্তানের দাবি নিয়ে যেন ওর সামনে না দাঁড়ায় রিশাদ। ফোন হাতে নিয়ে দীপ্তি নাম্বারে ডায়াল করে, কিন্তু ও রিসিভ করে না। করবে কি করে? রীতা তো ফোন মিউটে রেখেছে। অনবরত ফোন দিয়ে যাচ্ছে রিশাদ। অফিসের সামনে দাঁড়িয়ে আছে এই অপেক্ষায় যে কখন দীপ্তি অফিসে আসবে। দীপ্তি আদৌ আসবে কি না তা নিয়েও বেশ সংশয় আছে ওর, কারণ দীপ্তি স্বাধীনতা চেতা মেয়ে, নিজের সিদ্ধান্তে ও বরাবরই অটল। এ নিয়ে বিয়ের আগেও পরে অনেক কথা কাটাকাটি হয়। দীপ্তি, এই দীপ্তি, ওঠ এবার। হ্যাঁ বলো। খাবি চল, অনেক বেলা হয়ে গেছে। আমি জানি তুই অনেকটা সময় না খেয়ে আছিস। এই অবস্থায় খালি পেটে থাকা একদম উচিত না। অনেক বেলা হলো তাই না? অফিসের জন্য দেরি হয়ে গেল। আজ কোনো অফিস নয়, আমি অফিস থেকে দুজনেরই ছুটি নিয়ে নিয়েছি দীপ্তি। হুম। একটা সত্যি কথা বলবি? হ্যাঁ বলো। তুই ডিভোর্স পেপারে সিগনেচার কেন করলি? শান্তি চেয়েছি, সুখ চেয়েছি, তাই। কি? হ্যাঁ, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কি বেঁচে থাকা যায় আপু? ঋষাদের সাথে সম্পর্কটা ঠিক করা আর রাখার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছু কি আর একতরফা হয় বলো? ওপাশ থেকে কোনো পজিটিভ রেসপন্স পাইনি। পেয়েছি বিরক্তি, মনোভাব, অপমান আর কষ্ট। আমার মনে হয় না কোর্ট তোদের ডিভোর্সের অ্যাপ্লাই গ্রহণ করবে। কোনো মেয়ে প্রেগনেন্ট থাকলে এবং ডিভোর্স অ্যাপ্লাই করলে কোর্ট তা গ্রহণ করে না। তা আমি বুঝে নেব। তোমার চেনা কোনো ভালো অ্যাডভোকেট আছে? আছে, কিন্তু তা দিয়ে তুমি কি করবে? বলবো, আগে তার ঠিকানা দাও, আমি তার সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা দেব, এখন চলো। হুম।
অনেকটা সময় গেটের বাইরে দাঁড়িয়ে থাকে রিশাদ, কিন্তু দীপ্তি আসে না। অনেক অনুরোধের পর গেটের দারোয়ান রিশাদকে ভেতরে যেতে দেয়। পুরো অফিস খুঁজেও দীপ্তিকে পাওয়া যায় না। সবার কাছে খোঁজ নিয়ে জানা যায় দীপ্তির ছুটি করিয়েছে। অফিস থেকে রীতার ঠিকানা নিয়ে ওদের বাড়িতে যায়। দুবার বেল বাজানোর পর দরজা খুলে বের হয় দীপ্তি অবাক রিশাদকে এখানে দেখে, আর রিশাদ খুশি দীপ্তিকে দেখে। ওর চোখে মুখে খুশির ঝলক। ও দীপ্তি, তুমি এখানে? রিশাদ দীপ্তিকে জড়িয়ে ধরে। দীপ্তি রিশাদকে সরিয়ে দেয়। তুমি এখানে কেন? তোমাকে নিতে এসেছি। মানে? প্লিজ দীপ্তি, ফিরে চলো। তুমি নতুন মানুষের সাথে নতুন করে সবটা শুরু করি। রিশাদের কথায় মুচকি হেসে দীপ্তি বলে, নতুন মানুষের সাথে নতুন করে সবটা নতুন করে শুরু করবে বলেই তো তোমাদের মাঝখান থেকে আমি চলে এসেছি। আমি খোঁজ নিয়েছি, খুব তাড়াতাড়ি আমাদের ডিভোর্স হয়ে যাবে। তারপর তুমি তোমার মতো, আমি আমার মতো। প্লিজ দীপ্তি, আমাকে আমার সন্তানের থেকে আলাদা করো না। প্লিজ রিশাদ, তোমার সাথে এসব ব্যাপারে কথা বলতে আমার ভালো লাগছে না। দীপ্তি, তুমি যা বলবে আমি তাই করব। তবুও তুমি চলো আমার সাথে। আমাদের ডিভোর্সের পর রিয়াকে নিয়ে সুখে থেকো। রিয়া? ও, আমার প্রেগনেন্সির খবর পেয়ে রিয়াকে ভুলে গেলে? তুমি না ওকে ভালোবাসো? আমার অনেক কাজ পড়ে আছে রিশাদ, তোমার সাথে বাকি কথা না হয় করতেই হবে। তুমি আমাকে আমার সন্তানের থেকে আলাদা করতে পারো না। তুমি অনেক আগেই আলাদা হয়ে গেছো। নতুন করে আলাদা করার বা আলাদা হবার কোনো প্রশ্নই ওঠে না। বেশ, তবে তাই হোক। সব কথা কোর্টেই হবে। রিশাদ চলে যায়। দরজায় দাঁড়িয়ে বাদ না মানা চোখের পানি মুছে নেয় দীপ্তি। যতই হোক, ভালো তো বেসেছিল, হয়তো এখনো ভালোবাসে। পেছন ঘুরতেই দেখে রীতা দাঁড়ানো, স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে যায়। তোর থেকে এটা আশা করিনি রে। দেওয়ালে পিঠ থেকে গেলে কিছু করার থাকে না। কতটা মানসিক যন্ত্রণা দিয়েছে ও আমাকে। মানসিক তৃপ্তি বলে কিছু হয় যা আমি রিশাদের কাছ থেকে পাইনি। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, এতটা প্রেশার নিস না। পুচকুর কষ্ট হবে। পুচকুকে আমি আমার থেকে দূরে যেতে দেব না। ওই এখন আমার একমাত্র সম্বল, বাচ্চার একমাত্র আশা, আমার সবটা। নির্দিষ্ট ডেটে কোর্টে উপস্থিত হয় রিশাদ আর দীপ্তি। রিশাদ বাচ্চার জন্য সব করতে পারে বলে দীপ্তিকে বাইরে হুমকি দিয়ে এসেছে। দীপ্তি কিছু না বলে চলে আসে। দীপ্তির পক্ষের উকিল কোর্টে পুরো তাক লাগিয়ে দিয়েছে। রিশাদ আর রিয়ার ব্যাপারে সব কথা জজের সামনে বলেছে। ডিভোর্স পাওয়ার জন্য যা যা করা দরকার দীপ্তি আর উকিল তাই করেছে। অবশেষে তাই হয়েছে। রিশাদ আর দীপ্তির ডিভোর্স হয়েছে। জজ এটাও বলেছে দীপ্তি না চাইলে রিশাদ বাচ্চার উপর কোনো দাবি করতে পারবে না। জজের রায় শুনে অসহায় দৃষ্টিতে দীপ্তির দিকে তাকায় রিশাদ। এবারও দীপ্তি কিছু না বলে চলে যেতে চায়, কিন্তু রিশাদ দীপ্তির পথ আটকে দাঁড়ায়। আমার থেকে আমার সন্তানকে কেড়ে তুমি বড় ভুল করলে দীপ্তি। এর মাসুল তোমাকে দিতেই হবে। ভুলের কথা যদি বলেই থাকো তাহলে আমি বলবো তুমি আমার থেকে আমার সুখ কেড়ে নিয়েছো, আমার ভালোবাসা কেড়ে নিয়েছো, বিশ্বাস কেড়ে নিয়েছো। আমাদের 6 বছরের ভালোবাসার সম্পর্ক তুমি এক চুটকিতে ভুলে গেছো। তো একবার ভেবে দেখো, তোমার করা কাজগুলোর সামনে আমার কাজ একেবারে তুচ্ছ। তাছাড়া আমি চাই না আমার সন্তান কোনো বিশ্বাসঘাতক দুশ্চরিত্র মানুষের ছত্রছায়ায় বেড়ে উঠুক। আমার সন্তানের ভালোর জন্য যা করতে হবে আমি তাই করব, কেউ আটকাতে পারবে না। ব্যাস দীপ্তি, অনেক বলেছ। আর না, আমার সন্তান নিজে থেকে আমার কাছে আসবে, আর তুমি শুধু তা চেয়ে দেখবে। কথাটা মনে রেখো। এবারও তুমি আমার কাছে এবারও হারবে রিশাদ। তোমার প্রথম হারের কথা মনে করিয়ে দিচ্ছে। আমার যখন প্রথম চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে তুমি তখনও বেকার। আমাকে তুমি চাকরিতে যেতে দিতে চাওনি, আমাকে উপরে উঠতে দিতে চাওনি। বলেছিলে এসব করার দরকার নেই, কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমার স্যালারি তোমার চেয়ে বেশি। এটাই তোমার প্রথম হার। পরবর্তী হারের জন্য মানসিকভাবে তৈরি হও। রিশাদ দীপ্তির কথা শুনে রেগে চলে যায়। রিশাদ যেতেই রীতা এসে দীপ্তির কাঁধে হাত রাখে। চোখে থাকা 2 ফোঁটা পানি মুছে ঘুরে দাঁড়ায় দীপ্তি। তুই এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যা। রিশাদের চোখে আমি হিংস্রতা দেখেছি, ও যা খুশি করতে পারে। প্লিজ তুই চলে যা এখান থেকে। রীতার কথায় দীপ্তি জোরে হেসে ওঠে।
আশেপাশের সবাই দীপ্তির দিকে তাকিয়ে আছে। যে মেয়েটা কিছুক্ষণ বিবাহ বিচ্ছেদ হলো সে মেয়েটা এখন কোর্টের বাইরে দাঁড়িয়ে জোরে জোরে হাসছে। দৃশ্যটা সবারই দৃষ্টিকটু লাগছে, সাথে রিতারও। দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে সবটা দেখছে রিয়া। ও বুঝতে পারছে না দীপ্তির মাথায় কি চলছে। এমন পাগলের মতো হাসছিস কেন তুই? এখানে উপস্থিত কেউ একজন বোঝার চেষ্টা করছে আমার মাথায় কি চলছে, কিন্তু সে জানে না আমি মাথা নয় মন দিয়ে খেলেছি। তোর কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারি না। চল বাসায় যাই। রিশাদ, তুমি বাচ্চার পেছনে পড়ে আছো কেন? যত নষ্টের গোড়া ওই দীপ্তি। ডিভোর্স হয়ে যাওয়ার পরও জ্বালিয়ে মারছে। রিশাদ, একটা কথা বলো তো, তুমি বাচ্চাটার কাস্টাডি নিতে চাও কেন? দীপ্তি? কি? হ্যাঁ দীপ্তি, দীপ্তি আমার জেদ বাড়িয়ে দিয়েছে। আমি কিছুতেই ওর কাছে হারতে পারবো না, কিছুতেই পারবো না। আমার সন্তানকে আমার থেকে দূরে করার জন্য ও যা করলো তা আমি মানতে পারছি না রিয়া। ও আমার ইগোতে আঘাত করেছে। এত সাহস হয় কি করে ওর? আমার মনে হয় তুমি একটু বেশি ভাবছো। দীপ্তি আমাদের দুজনের মাঝখান থেকে চলে গেছে। এবার আমাদের এক হতে আর কেউ বাধা দিতে পারবে না। প্লিজ, তুমি এসব ভেবো না, বাদ দাও। তাছাড়া আমি দীপ্তির কোনো কিছু নিয়ে আমার নতুন জীবন শুরু করতে পারবো না। বাচ্চা তো অবশ্যই না। রিয়া, হ্যাঁ, এবার তুমি ডিসিশন নাও, কাকে চাই তোমার, আমি নাকি ওই বাচ্চা? রিয়া তুমি এমন বলতে পারো না। বাচ্চাটা আমার অংশ, আমার। বেশ, তবে তুমি তাই নিয়ে থাকো। যদি কোনোদিন বাচ্চার ভূত মাথা থেকে নামে তবে তখন আমার সাথে যোগাযোগ করো। রিয়া ওয়েট, ওকে আমি বাচ্চার কথা ভাববো না, প্লিজ তুমি যেও না। সরি রিয়া, তোমাকে মিথ্যে বলতে হলো। আমি আমার সন্তানকে নিজের থেকে দূরে রাখতে পারবো না, আর তা চাইও না। তার থেকে বড় কথা, আমি দীপ্তির কাছে হারতে পারবো না। আমাকেও বিশ্বাসঘাতক বলেছে, দুশ্চরিত্র বলেছে। এসব আমি কিছুতেই বরদাস্ত করতে পারবো না। আর তো মাত্র কয়েকটা মাস, তারপর আমার জিনিস আমার কাছে। দিন দিন নিজের অস্তিত্ব প্রমাণ করছে দীপ্তির সন্তান। পেট অনেকটা ফুলে গেছে, খাবার খেতে কষ্ট হয়, ঘুমাতে পারে না, চলাফেরায় কষ্ট হয়। দীপ্তি অনেক আগেই রিতাকে বলেছিল সে রিতার বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকবে। রিতা কিছু না বলে 2 বেলা না খেয়েছিল। এরপরে দীপ্তিও এ ব্যাপারে আর কোনো কথা বলেনি, বড় বোনের মতো আগলে রেখেছে। দীপ্তির মা বাবা মেয়ের এমন অবস্থাতে আর মুখ ফিরিয়ে থাকতে পারেনি। তারা অবশ্য চেয়েছিল মেয়েকে তাদের সাথে নিয়ে যেতে, কিন্তু রিতা দেয়নি। এতে বাবা মায়ের কোনো সমস্যা হয়নি, তারা প্রায়ই আসে দীপ্তিকে দেখতে। এখন রিতা তাদের বড় মেয়ে, এমন অবস্থায় মসৃণ হয় তা সবার জানা। পুরনো স্মৃতি, পুরনো ঘা মাঝে মাঝে কাঁচা হয়ে আসে, যা মৃত্যুর যন্ত্রণার সমান। তাও সবটা সহ্য করে নেয় দীপ্তি। বাঁচতে হবে, ভালো থাকতে হবে, নিজের জন্য, নিজের সন্তানের জন্য। এগিয়ে আসছে নতুন অতিথির পৃথিবীতে আসার দিন। আর অপরদিকে রিশাদের মাথায় বাসা বাঁধছে নিজের ইচ্ছা চরিতার্থ করার নতুন প্ল্যান। দুটি মানুষের ভালোবাসার সম্পর্কের সবচেয়ে বড় খুঁটি হলো বিশ্বাস। এই খুঁটি যেমন মজবুত হয় তেমনি নাজুক হয়। সম্পর্কের বাকি খুঁটি যেমন রাগ অভিমানে সহজে দূরে করা যায়, কিন্তু বিশ্বাস একবার ভেঙে গেলে তা দ্বিতীয়বার আর গড়ে না বা গড়া যায় না। একজন বিশ্বাসঘাতকতা করলে অপরজনকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা অতি আবশ্যক। পুরো জীবনে কষ্ট বয়ে বেড়ানোর থেকে একেবারে ঝেড়ে ফেলা ভালো। রিশাদ আর রিয়া বিয়ে করে বেশ সুখে আছে। সেদিন কোর্ট থেকে বের হওয়ার পর দীপ্তির সাথে রিশাদের আর দেখা হয়নি। রিশাদ দূর থেকে দীপ্তির উপর নজর রেখেছে, কখন কি করছে, কোথায় যাচ্ছে সবটা রিশাদ জানে। ঘরের বাইরে বেরোলে দুটো লোক দীপ্তির পিছু নেয়। রিশাদ মনে করে দীপ্তি কিছু জানে না, কিন্তু দীপ্তি সবটা জানে। কিছু মানুষকে প্রমাণ দেখাতেই চেনা যায় সেই কেমন, আর কিছু মানুষকে বছরের পর বছর দেখেও চেনা যায় না। এখানে রিশাদের অবস্থাটাও তাই হয়েছে। ও চিনতে পারেনি দীপ্তিকে। দীপ্তি প্রখর বুদ্ধির অধিকারী, ওর 6 সেন্স প্রখর, যা রিশাদ এতদিনেও বুঝতে পারেনি। রিশাদের ভাবনা যেখান থেকে শেষ হয়, দীপ্তির ভাবনা সেখান থেকে শুরু হয়। কিন্তু দিন যত গড়াচ্ছে দীপ্তির শরীর তত খারাপ হচ্ছে, আর ভয় বাড়ছে। রিতা সিদ্ধান্ত নিয়েছে দীপ্তিকে দূরে কোথাও পাঠাবে, কিন্তু দীপ্তি নারাজ, সে কোথাও যাবে না। ওটিতে আছে
দীপ্তি। বাইরে অপেক্ষা করছে রিতা আর দীপ্তির মা বাবা। দূরে দাঁড়িয়ে আছে রিশাদ। ডেলিভারির পরে বাচ্চাটাকে দীপ্তি থেকে আলাদা করে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে রিশাদ। বলতে গেলে বাচ্চাটা চুরি করবে রিশাদ। কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থর 1 দিন। ওটি থেকে খবর আসে দীপ্তি মরা বাচ্চা জন্ম দিয়েছে। দূর থেকে এ খবর শুনে রিশাদ বসে পড়ে। যতই ও দীপ্তির থেকে বাচ্চাকে কেড়ে নেওয়ার কথা বলুক না, কিন্তু কখনো বাচ্চার ক্ষতি চায়নি। দীপ্তির কাছে হাঁটতে পারবে না বলে বাচ্চা চুরির কথা ভাবে। বাচ্চাটা নিয়ে রিশাদ অনেক পরিকল্পনা করে, কিভাবে বড় করবে, কিভাবে রাখবে, ইত্যাদি ইত্যাদি। অনেক স্বপ্নও দেখে। নার্সের কথা শুনে সব স্বপ্ন কাচের মতো ভেঙে যায়। রিশাদ চোখের পানি মুছে দ্রুত বাইরে বেরিয়ে আসে। 5 দিন পর হসপিটাল থেকে ছাড়া হয় দীপ্তি আর ওর বাচ্চাকে। হ্যাঁ, দীপ্তি জীবিত বাচ্চা জন্ম দিয়েছে। রিশাদ বাচ্চা চুরি করতে পারে এমনটাই আজ করে দীপ্তি ডাক্তারদের আগে থেকে বলে রেখেছিল বাচ্চার আসল খবর যেন বাইরে বলা না হয়। বাচ্চা মুখ দেখে কান্না করে দেয় দীপ্তি। পুরো রিশাদের কার্বন কপি। এমন অবস্থায় শুধু রিশাদের কথা মনে পড়ে দীপ্তির। কত কি ভেবেছিল দুজনে। রিশাদ, আমি মা হতে চাই। দীপ্তি মুখে এ কথা শুনে খুব খুশি হয় রিশাদ। রিশাদও একটা বাচ্চার কথা ভাবছিল, কিন্তু তার বলা হয়নি। আচ্ছা দীপ্তি, তোমার ছেলে বাবু চাই নাকি মেয়ে বাবু? ছেলে বাবু চাই, ঠিক তোমার মতো। আমার মেয়ে বাবু চাই, তোমার মতো। পুরনো কথা মনে পড়তেই চোখের পানি বাঁধ ভাঙে। সব কিছু পাল্টে গেছে। একটা ঝড় দীপ্তির জীবনের সব সুখ কেড়ে নিয়েছে। দীপ্তি সবাইকে জানায় ও এখান থেকে চলে যাবে। বাচ্চাকে নিয়ে রিশাদের নাগালের মধ্যে থাকতে পারবে না। দীপ্তির সিদ্ধান্তে সবাই সায় দেয় আর ওকে শহরের বাইরে দূরে কোথাও পাঠিয়ে দেয়। সময় নিজের মতো বয়ে যাচ্ছে। সবাই নিজের মতো নিজের জীবন গুছিয়ে নিচ্ছে। রিশাদ বুঝতে পেরেছে ও হীরা ছেড়ে কাচের পেছনে ছুটছে। জীবনের সবচেয়ে বড় ভুল করেছে দীপ্তিকে নিজের থেকে আলাদা করে। দীপ্তির কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য ওকে তন্ন তন্ন করে খুঁজছে রিশাদ। দীপ্তি নিজের নতুন চাকরি, মেয়ের দৃষ্টি আর নতুন সংসার নিয়ে ভালো আছে, সুখে আছে। কিন্তু মাঝে মাঝে রিশাদের অনুপস্থিতিটা অনুভব করে। রিশাদ যদি ডিভোর্সের আগে ওর কথাগুলো একবার শুনতো তাহলে কতই না ভালো হতো। আসলে সুখ এমনই একটা জিনিস যা অনেকে শত কষ্ট করেও পায় না, আবার অনেকে বিনা কষ্টে সুখ পেয়েও তার মর্ম বোঝে না। বছর গড়াচ্ছে, দৃষ্টি বড় হচ্ছে। দীপ্তির চুলে পাক ধরেছে, শরীরের শক্তি কমে গেছে। দীপ্তি দৃষ্টিকে একসাথে দেখে মা মেয়ে মনে হয় না, মনে হয় বান্ধবী। দীপ্তি নিজের সবটা দিয়ে বড় করেছে, ভালো রাখছে দৃষ্টিকে। দীপ্তি দৃষ্টি থেকে ওর বাবার কথা আড়াল করেনি। যখন যা জানতে চেয়েছে, যতটা বলা যায় তাই বলেছে। দৃষ্টি জানে ওর বাবা মা কেন আলাদা হয়েছে, আর এটাও জানে ওকে নেওয়ার জন্য কি কি করেছে। দৃষ্টি এতটা জেনেও ওর বাবার উপর রাগ করতে পারে না। কারণ হলো দীপ্তি রিশাদকে এখন ততটা ভালোবাসে যতটা আগে বাসতো। একদিন দৃষ্টি ওর মা দীপ্তিকে প্রশ্ন করে, আচ্ছা মা, বাবা যদি কোনোদিন তোমার কাছে এসে ক্ষমা চায় আর বলে নতুন করে সবটা শুরু করতে, তখন তুমি কি বলবে? দীপ্তি মেয়ের কথা শুনে অবাক। দীপ্তি নিজেও এমনটা বহুবার ভেবেছিল, পরে অবশ্য সেসব ভাবনা বাদ দিয়েছে। এমনটা কোনোদিনও হবে না রে, তাই এসব ভাবনা না ভাবাই ভালো। আহ মা, বলো না প্লিজ। দৃষ্টি, তোর বাবা আমাকে ভুলে গেছে আর আমিও তাকে ভুলে গেছি। এছাড়া তার নিজের স্ত্রী সন্তান আছে। ও তো জানেই না তুই পৃথিবীতে আছিস। তোমার চোখের পানি কিন্তু বলছে তুমি বাবাকে ভুলোনি এবং তুমি বাবাকে খুব ভালোবাসো। দুষ্টু মেয়ে, মায়ের সাথে ফাজলামি হচ্ছে, কান টেনে দিব কিন্তু। মা, তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু প্লিজ আমার প্রশ্নের উত্তর দাও। দৃষ্টি, আমি কিন্তু রেগে যাচ্ছি। ওকে ওকে বলতে হবে না, তাও তুমি রাগ করো না। রাখলে তোমাকে একটুও ভালো লাগে না। গাল দুটো, নাকের মাথা কেমন যেন লাল লাল হয়ে যায়, দেখতে পুরো পেতনির মতন লাগে। আর চোখ দুটো মনে হয় ভিতরে ঢুকে যাবে, তখন সবাই তোমাকে কানি বলবে। এইসব কি আমার শুনতে ভালো লাগে বলো? আজ তোর হচ্ছে, দাঁড়া তুই।
দীপ্তিকে উঠতে দেখে দৃষ্টি দৌড় লাগায়। দীপ্তি আবার বসে পড়ে। তুই একদম তোর বাবার মতো হয়েছিস রে। তোর বাবাও বলতো রাগলে আমাকে পেতনির মতো লাগে। তোর পছন্দ অপছন্দ অনেকটা তোর বাবার মতো। আজ তোর বাবা আমাদের সাথে থাকলে খুব খুশি হতো রে, কিন্তু আফসোস সে পথভ্রষ্ট হয়ে আমাদের থেকে দূরে। পর্দার আড়ালে দাঁড়িয়ে মায়ের সব কথা শুনেছে দৃষ্টি। তুমি বাবার উপর রেগে আছো জানি, কিন্তু আজও বাবাকে ভালোবাসো। ভালোবাসার মানুষের উপর যতই রাগ বা অভিমান থাকুক না কেন, দিন শেষে তুমি তাকে ক্ষমা করে দেবেই। দৃষ্টি, তোমার মা তোমাকে খুব ভালোবাসে তাই না? হ্যাঁ আঙ্কেল, মা আমাকে খুব ভালোবাসে, আর বাবাকেও। তোমার বাবা কি করে? জানি না, মানে? আমার জন্মের আগে বাবা আর মায়ের ডিভোর্স হয়ে গেছে। জানি না, আমার মতো ভুল আর কতজন করেছে আর করবে। কি ভুল করেছো তুমি? আমি অনেক বড় ভুল করেছি, যার কোনো ক্ষমা হয় না। নিজের সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় মানুষটিকে নিজের থেকে আলাদা করে দিয়েছি। জানি না সে কোথায় আছে, কেমন আছে। আজও আমি তাকে খুঁজছি, তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। তার কাছে ক্ষমা না পেলে যে মরেও শান্তি পাবো না। শেষের কথা শুনে দৃষ্টির চোখ ভিজে যায়। আড়ালে চোখ মুছে আর বিড়বিড় করে বলে, ভাগ্য যাদেরকে এক করতে চায় তাদের আলাদা করার সাধ্য কারণ নেই। মুখোমুখি দাঁড়িয়ে আছে দীপ্তি আর ঋষাদ। এত বছর পর দীপ্তি ঋষাদকে দেখে মুহূর্তে নিজের সব রাগ অভিমান ভুলে জড়িয়ে ধরে। ওর যে বয়স হয়েছে, চুলে পাক ধরেছে, পাশে মেয়ে দাঁড়িয়ে আছে তা যেন ভুলেই গেছে। ঋষাদেরও চুলে পেকে গেছে, মুখে আর শরীরের চামড়ায় ভাঁজ পড়েছে। প্রথম যেদিন দীপ্তি ঋষাদকে জড়িয়ে ধরেছিল সেদিন ঋষাদ পাথরের মতো দাঁড়িয়েছিল। দীপ্তি নিজের বাহুডোরে আটকাবে কিনা তা ভাবতে ভাবতেই দীপ্তি সরে গেছিল। আজও ঠিক তেমনটাই হয়েছে। দীপ্তি মাথা তুলে চোখ মুছে নেয়, চোখ মুখ শক্ত করে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে? আমাকে তো দৃষ্টি এনেছে, বললো ওর মায়ের সাথে দেখা করবে। দৃষ্টি? হ্যাঁ মা, বাবাকে আমি এনেছি। দৃষ্টির কথাতে দীপ্তি ঋষাদ দুজনেই অবাক। দৃষ্টি দীপ্তিকে মা আর ঋষাদকে বাবা বলে ডাকায় ঋষাদ জিজ্ঞাসা দৃষ্টিতে দৃষ্টি আর দীপ্তির দিকে তাকায়। দৃষ্টি দুজনের অবস্থা বুঝতে পেরে বলতে শুরু করে, ছোটবেলা থেকে আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার মা। আমার বন্ধুরা যখন তাদের বাবার সাথে কোলে আসতো তখন মাকে আমি বাবার কথা জিজ্ঞাসা করতাম, আর মা শুধু একটাই কথা বলতো, তোর বাবা আমাদের সাথে থাকে না, অনেক দূরে থাকে। ব্যাস আমি এতটুকুতেই সন্তুষ্ট থাকতাম। যখনই বাবার বিষয়ে কিছু জানতে চাইতাম মা সবসময় পজিটিভ কিছু বলতো। বাস্তব বোধ হবার পর খেয়াল করলাম মা আড়ালে কাঁদে। একদিন রীতাকে আন্টিকে বাবার ব্যাপারে কথা বলতে শুনলাম, এগিয়ে গেলাম তাদের দিকে। সেদিন মা আমার জোড়াজোড়িতে সবটা বলতে বাধ্য হয়। সবটা বলার শেষে মা বলেছিল, তোর বাবা সত্যিই ভালো মানুষ, ওকে তুই ভুল বুঝিস না। সেদিন বুঝতে পারলাম মা বাবাকে কতটা ভালোবাসে। সেদিন রীতা আন্টি বলেছিল বাবা নাকি মাকে খুঁজতে আন্টির কাছে গিয়েছিল, আর মায়ের সাথে ডিভোর্স হবার পর যাকে বিয়ে করেছিল সে নাকি বাবাকে ধোঁকা দিয়েছে। জন্ম মৃত্যু বিয়ে এই তিনটের উপর থেকেই ঠিক হয়ে আসে। ভাগ্য যাদের এক করতে চায় তাদেরকে কে আলাদা করতে পারে? একদিন বাবাকে একটা রেস্টুরেন্টে দেখি, মায়ের কাছে বাবার ছবি দেখি। অনেক আগের হলেও চিনতে অসুবিধা হয়নি, কিন্তু বাবা আমাকে চিনতো না। চিনবে বা কি করে? আমি যে বেঁচে আছি তাই তো সে জানতো না। অজুহাত দেখে কথা বললাম, জানতে পারি শহরে নতুন। আমাদের স্কুলের পাশে যে অফিসটা আছে সেখানে ট্রান্সফার হয়ে এসেছে। এরপর প্রায় দেখা হতো। ইচ্ছা করতো বাবা বলে ডাকি, কিন্তু পারিনি। কথায় কথায় তার পরিবার কথা জানতে চাইলাম। তোমরা কথা বলো মা। আর তার ভুলের কথা বলল, তোমাকে খুঁজে ক্ষমা চাওয়ার জন্য। তখন বুঝলাম বাবা তোমাকে এখনো ভালোবাসে, নিজের ভুল বা পাপের জন্য সে অনুতপ্ত। দৃষ্টির কথাগুলো মন দিয়ে শুনছিল দীপ্তি আর ঋষাদ। ঋষাদ মাথা নিচু করেছিল আর দীপ্তির চোখ থেকে পানি পড়ছিল। দৃষ্টি ওর মায়ের কাছে গিয়ে পায়ের কাছে বসে পড়ে আর বলতে শুরু করে, মা বাবা নিজের ভুল বুঝতে পেরেছে, আজ সে নিজের কাজেই অনুতপ্ত। বাবাকে ক্ষমা করে দাও মা।
তুমিও তো আজও বাবাকে ভালোবাসো। নতুন করে তুমি আর বাবা আমাদের জীবন শুরু করো। আচমকা দীপ্তি দৃষ্টির গালে পরপর কয়েকটা চড় বসিয়ে দেয়। রিশাদ উঠে দাঁড়িয়ে দীপ্তিকে আটকায়। তুমি পাগল হয়ে গেছো দীপ্তি? আচ্ছা আমি চলে যাচ্ছি, তাও প্লিজ তুমি দৃষ্টির সাথে এমন করো না। তুমি ছাড়া কে আছে ওর বলো? মা, তুমি তো বলেছিলে কেউ যদি ভুল করে ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করা উচিত, আর ক্ষমা মানুষের মহৎ গুণ। তাহলে তুমি কেন বাবাকে ক্ষমা করতে পারছো না? সব প্রশ্নের উত্তর হয় না দৃষ্টি, তুই এখনো অনেকটা ছোট, এসবের মধ্যে নিজেকে আনিস না। মা, আমি অনেক বড় হয়েছি, সবটা বুঝি। বাবা যখন তোমার কাছে ক্ষমা চাইছে তখন প্লিজ তুই যে মানুষটাকে ক্ষমা করতে বলছিস সে মানুষটা আমার জীবনের কতগুলো বছর নষ্ট করেছে তাকে সে জানে। 4 বছরের সম্পর্ককে পরিণতি দেওয়ায় অনেক বাধা পেয়েছি, তাও ওর বলাতে ওর হাত ধরে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। 2 বছরের বিবাহিত সম্পর্কে ও অন্য একটা মেয়ে নিয়ে আসে। আমাদের 6 বছরের ভালোবাসার কোনো ভ্যালুই ছিল না ওর কাছে। তার আগে ওকে বহুবার বিভিন্নভাবে বুঝিয়েছি যে ও যা করেছে সব ভুল, কিন্তু ও কিছু বুঝতেই চায়নি। আমার সামনে সেই মেয়েকে নিয়ে এসে বলে আমি তোমাকে ডিভোর্স দেব। ডিভোর্স পেপার হাতে দিয়ে বলে সাইন করে দিও, আর আমি যে এসে তোমাকে বাড়িতে না দেখি। কেন? ও কি জানতো না আমার কোথাও যাওয়ার জায়গা নেই? সেই রাতে আমি কোথায় যাব তা একবারও ভাবেনি। তাহলে তুই বল এই মানুষটাকে কি করে ক্ষমা করা যায়? নিজের হার স্বীকার করতে পারবে না বলে তোকে আমার থেকে আলাদা করার প্ল্যান করে। মায়ের কথা শুনে দৃষ্টি চুপ হয়ে আছে। এখানে ওর কী বা বলার আছে ও সেটাই বুঝতে পারছে না। দীপ্তি আবার বলা শুরু করে, এই যে মানুষটাকে দেখছিস এর প্রচুর এগো। ওর সাথে পরিচয় হবার 3 বছরের মধ্যে আমি চাকরি পেয়ে যাই, কিন্তু এ তখনও বেকার। আমাকে অনেক বুঝিয়েছে আমি যেন চাকরি না করি। আরও বলেছে মেয়েদের চাকরি করে কি হবে, ওদের তো স্বামী সন্তান আর সংসার সামলানোই একমাত্র কাজ। আমি ভেবেছিলাম এমন একটা মানুষের সাথে কি করে থাকবো, কিন্তু পরে ভেবেছি একে ছাড়া কি করে থাকবো। নিজের ভালোবাসার উপর বিশ্বাস আর ভরসা রেখে এগিয়ে যাই। বিশ্বাস কর দৃষ্টি, আমার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল এটা। বিয়ের পরও ওর এমন মানসিকতা বদলায়নি, কিন্তু আমি আমার লক্ষ্য স্থির ছিলাম, আজও আছি। এই মানুষটাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু এর সাথে নতুন করে জীবন শুরু করা আর মৃত্যু আমার কাছে একই মনে হয়। মা, আমার যা বলার আমি তা বলে দিয়েছি দৃষ্টি। তুই যদি তোর বাবার সাথে যেতে চাস আমি তোকে আটকাবো না। মা প্লিজ তুমি এমন করো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমারও তো ইচ্ছা করে তোমার আর বাবার সাথে থাকতে। একটু আগে বললি না আমি তোকে শিখিয়েছি ক্ষমা মহৎ গুণ। মনে কর আমি তোকে এটাও শিখিয়েছি আত্মসম্মান বিসর্জন দিয়ে সুখ পাওয়া যায় না। যেটা আমি তোকে শিখিয়েছি সেটা আমি কি করে অস্বীকার করি? আবার তুমি ছাড়া আমার কাউকে চাই না, কাউকে না। বাবা তুমি চলে যাও, আমি মায়ের চোখে পানি দেখতে পারবো না। তুমি নিজে আমার মায়ের জীবন এলোমেলো করে দিয়েছো, আমার মাকে অনেক আঘাত দিয়েছো। আমি তোমাকে নতুন করে সেই সুযোগ দিতে পারবো না। সরি। পুরোটা সময় রিশাদ মাথা নিচু করেছিল, কিছু বলার নেই ওর। আজ ওর মেয়েও ওকে দূরে সরিয়ে দিয়েছে। তোমার সিদ্ধান্ত সব সময় ঠিক ছিল দীপ্তি, ভুল আমি ছিলাম। নিজের ইগোকে সবসময় বড় করতে গিয়ে নিজের আপন মানুষদের হারিয়ে ফেলেছি। তোমাকে কোনো দিন দেখতে পাবো বা আমার সন্তান বেঁচে আছে এটা কোনো দিন ভাবিনি। জীবন দশায় তোমাদের দেখে যেতে পারছি, এটাই আমার জন্য অনেক। তুমি আমাকে ক্ষমা করেছো, দৃষ্টি আমাকে বাবা বলে ডেকেছে, এটাই আমার জন্য অনেক। ভালো থেকো তোমরা। আমাকে ক্ষমা করেছিস দৃষ্টি? বাবা, হ্যাঁ রে, ক্ষমা করে দিস। আসছি। দীপ্তির দিকে তাকিয়ে দৃষ্টির মাথায় হাত বুলিয়ে চলে যায় রিশাদ। মামি দুজনেই তাকিয়ে আছে রিশাদের যাওয়ার দিকে। মানুষ যখন নিজের পাওনার থেকেও বেশি সুখ পায় তখন সে তা মূল্য দিতে পারে না। হাতে কাঁচা টাকা এলে মানুষ যেমন তা দুহাতে ওড়ায়, ঠিক তেমনি বেশি সুখ পেলে তা হেলায় হারায়। ক্ষণিকের সুখের জন্য আত্মসম্মান বিসর্জন দেওয়া বোকামি। বাঁচতে হলে আত্মসম্মানের সাথে সুখে বাঁচুন।